নমস্কার। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা জীবন, মৃত্যু আর মর্যাদা এই সবকিছুর একেবারে গভীরে গিয়ে প্রশ্ন তোলে। এটা একটা জটিল আইনি লড়াইয়ের গল্প যা আমাদের সবাইকে কিন্তু ভাবতে বাধ্য করবে। চলুন এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কারণ দেখুন, এই পুরো বিষয়টা কিন্তু শুধু মৃত্যুকে নিয়ে নয়, এর কেন্দ্রে রয়েছে যন্ত্রণা থেকে মুক্তি আর একজন মানুষের মর্যাদার প্রতি সম্মান। তো একটা যুগান্তকারী সিদ্ধান্ত। মূল খবরটা কি? আসলে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এমন একটা ঐতিহাসিক রায় দিয়েছে যা নিয়ে এখন সারা দেশে তোলপাড় চলছে। এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এই প্রথমবার আদালত কৃত্রিম পুষ্টি মানে টিউবের মাধ্যমে যে খাবার দেওয়া হয় সেটা বন্ধ করার অনুমতি দিয়েছে। আর এর ফলেই এতদিন লাইফ সাপোর্ট বলতে আমরা যা বুঝতাম তার সংজ্ঞাটাই কিন্তু একেবারে বদলে গেছে। আর এই সিদ্ধান্তটা এসছে হরিশ রানা নামে এক ব্যক্তির দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার শেষে। ভাবুন, ২০১৩ সালের একটা দুর্ঘটনার পর থেকে তিনি পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেটে ছিলেন। সোজা কথায় তার শরীরটা হয়তো বেঁচে ছিল, কিন্তু মস্তিষ্ক আর সচেতন ছিল না। বাইরের জগৎ সম্পর্কে তিনি ছিলেন পুরোপুরি অচেতন। এই রায়ের গভীরতা ঠিকমতো বুঝতে গেলে আমাদের জীবন, যন্ত্রণা আর আইন নিয়ে কয়েকটা জরুরি বিষয় একটু জেনে নিতে হবে। চলুন সেই দিকগুলো একটু সহজ করে দেখে নেওয়া যাক। ইচ্ছামৃত্যু বা ইউথেনেজিয়া শব্দটা আমরা অনেকেই শুনেছি। সহজভাবে বললে, যখন কোনো মানুষ অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজের জীবন শেষ করতে চান এবং চিকিৎসকরা সেই প্রক্রিয়ায় সাহায্য করেন, তখন তাকেই ইচ্ছামৃত্যু বলা হয়। এখন দেখুন, এই ইচ্ছা মৃত্যুর কিন্তু দুটো প্রধান ভাগ আছে, একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয়। সক্রিয় ইচ্ছা মৃত্যু, যেমন ধরুন কোনো বিষাক্ত ইনজেকশন দিয়ে জীবন শেষ করা, সেটা ভারতে পুরোপুরি বেআইনি। আমাদের দেশের সমস্ত আইনি লড়াই আর বিতর্কটা কিন্তু এই নিষ্ক্রিয় ইচ্ছা মৃত্যু নিয়েই। অর্থাৎ জীবন বাঁচিয়ে রাখার জন্য যে চিকিৎসা চলছে সেটা সরিয়ে নেওয়া যাবে কিনা। আর এই নিষ্ক্রিয় ইচ্ছা মৃত্যুর আলোচনার একেবারে কেন্দ্রে আছে এই জিনিসটা, ক্লিনিক্যালি অ্যাসিস্টেড নিউট্রিশন বা CAN। খুব সহজ করে বললে, যখন একজন রোগী নিজে মুখে খেতে পারেন না, তখন টিউবের মাধ্যমে সরাসরি তার শরীরে খাবার আর জল পৌঁছে দেওয়া হয়। আজকের এই পুরো আলোচনাটা কিন্তু মূলত একে ঘিরেই। কিন্তু প্রশ্ন হল, ভারতে ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছল কিভাবে? রাতারাতি তো এটা হয়নি। এর পেছনের আইনি যাত্রাপথটা কেমন ছিল, চলুন একবার দেখে নিই। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ২০১১ সালে অরুণা শানবাগ মামলা দিয়ে শুরু, যা প্রথমবার নিষ্ক্রিয় ইচ্ছামৃত্যুর দরজাটা একটু খুলেছিল। এরপর আসল বড় লাফটা আসে ২০১৮ কমন কজ মামলায়, যখন মর্যাদার সঙ্গে মৃত্যুকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। ২০২৩-এ সেই প্রক্রিয়াকে আরও সহজ করা হলো, আর এখন ২০২৬-এর এই যুগান্তকারী রায়, যা লাইফ সাপোর্টের ধারণাকেই নতুন করে লিখল। অরুণা শানবাগের সেই মর্মান্তিক কাহিনীটা দিয়েই কিন্তু এই আইনি লড়াইয়ের শুরু হয়েছিল। মুম্বাইয়ের এক নার্স, যিনি একটা ভয়াবহ আক্রমণের শিকার হয়ে ৪২ বছর ধরে চেতনাহীন অবস্থায় পড়েছিলেন। তার বন্ধুদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট সে সময় প্রথমবার নিষ্ক্রিয় ইচ্ছামৃত্যুকে নীতিগতভাবে স্বীকৃতি দেয়। তবে হ্যাঁ, এটা ছিল একটা শর্ত সাপেক্ষ অনুমতি, কোনো সাধারণ অধিকার নয়। প্রত্যেকটা আলাদা কেসের জন্য হাইকোর্টের কঠোর অনুমোদনের দরকার হতো। এরপর এলো ২০১৮ সালের কমন কজ মামলা। এটা ছিল এক বিরাট পদক্ষেপ। দেশের সাংবিধানিক বেঞ্চ রায় দিল যে বেঁচে থাকার অধিকারের মতোই মর্যাদার সাথে মৃত্যুবরণ করাও আমাদের সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী একটা মৌলিক অধিকার। এই রায় লিভিং উইল বা অগ্রিম ইচ্ছাপত্রকেও আইনি স্বীকৃতি দিল। মানে বিষয়টা আর আদালতের দয়ার ওপর নির্ভর করে রইল না, এটা একজন নাগরিকের অধিকারে পরিণত হল। আচ্ছা, এবার আবার ফেরা যাক একেবারে সাম্প্রতিক হরিশ রানা মামলায়। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা দেখা যাক, কিভাবে লাইফ সাপোর্ট শব্দটার অর্থই পাল্টে গেল। এই স্লাইডটা দেখলে মূল পরিবর্তনটা খুব সহজে বোঝা যাবে। আগের লাইফ সাপোর্ট বলতে আমরা কি বুঝতাম? মূলত ভেন্টিলেটরের মতো যান্ত্রিক ব্যবস্থা, আর টিউবের মাধ্যমে খাবার দেওয়া বা ক্যানকে ধরা হতো একটা বেসিক কেয়ার বা সাধারণ যত্ন। কিন্তু এই নতুন রায় স্পষ্ট করে বলছে, ক্যান কোনো সাধারণ যত্ন নয়, এটাও একটা মেডিকেল ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি, আর অন্য যে কোনো চিকিৎসার মতোই এটাও প্রত্যাহার করা যেতে পারে। মজার বিষয় হল, এর আগে দিল্লি হাইকোর্ট কিন্তু ঠিক এই যুক্তিতেই হরিশ রানার পরিবারের আবেদনটা খারিজ করে দিয়েছিল। তাদের বক্তব্য ছিল, রোগী তো কোনো ভেন্টিলেটর বা যান্ত্রিক সাপোর্টে নেই, তাহলে চিকিৎসা বন্ধ করার প্রশ্ন আসছে কোথা থেকে? সুপ্রিম কোর্ট ঠিকই পুরনো ধারণাটাকেই ভেঙে দিল।
আদালত শুধু রায় দিয়েই কিন্তু থেমে থাকেনি, পুরো প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ মানবিক আর মর্যাদাপূর্ণ হয় তার জন্য কিছু নির্দিষ্ট নির্দেশও দিয়েছে। যেমন রোগীকে দিল্লির এইমসের মতো সেরা হাসপাতালে নিয়ে যাওয়া, তাকে প্যালিয়েটিভ কেয়ার বা উপশমকারী চিকিৎসার অধীনে রাখা, আর সবচেয়ে বড় কথা, পুরো প্রক্রিয়াটি যাতে সম্পূর্ণ যন্ত্রণাহীন হয় তা নিশ্চিত করা। এই রায়ের সাথে সাথে আদালত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাও বলেছে। তারা বলেছে, দেশে জীবনের শেষ পর্যায়ে নিয়ে কোনো স্পষ্ট আইন নেই, একটা আইনি শূন্যতা রয়েছে। আর এই শূন্যতা আছে বলেই বারবার আদালতকে এগিয়ে আসতে হচ্ছে। তাই সরকারকে এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ এন্ড অফ লাইফ কেয়ার আইন তৈরির জন্য আহ্বান জানানো হয়েছে। তো এত কিছুর পর প্রশ্ন ওঠে, এর পর কি? এই রায়ের বৃহত্তর প্রভাব কি হতে পারে? ভবিষ্যতের জন্য এটা কি বার্তা রেখে গেল? আসলে গত এক দশকে ভারতের আইনি চিন্তাভাবনায় একটা বিরাট পরিবর্তন এসছে। এখন জোরটা শুধু যে কোনো মূল্যে জীবনকে টেনে লম্বা করার উপর নয়, বরং সেই জীবনের গুণমান এবং একজন রোগীর মর্যাদাকে অগ্রাধিকার দেওয়ার ওপর। শেষ করার আগে আসুন আমরা সবাই একটা প্রশ্ন নিয়ে ভাবি। একদিকে চিকিৎসা বিজ্ঞান আমাদের আয়ু বাড়ানোর নতুন নতুন উপায় বের করছে, যা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। কিন্তু অন্যদিকে একটা যন্ত্রনির্ভর চেতনাহীন জীবন কি আদৌ মর্যাদাপূর্ণ? বিজ্ঞান যখন জীবনকে দীর্ঘায়িত করার ক্ষমতা আমাদের হাতে দিচ্ছে, তখন একটা মর্যাদাপূর্ণ জীবনের সংজ্ঞা ঠিক করার জন্য আমাদের আইন আর সমাজকে কতটা বদলাতে হবে? এই বিতর্কটা কিন্তু সবে শুরু হলো।